সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আজগর আলী হাসপাতাল সুস্থতার ব্যবস্থাপত্র এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার মোনা তাহসিন এবং প্রতি পর্বের মতোই আজও আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক অতিথি হিসেবে। জেনে নেব তার পরিচয়। আমাদের সঙ্গে আছেন ডাক্তার উৎপল দাশগুপ্ত, যিনি কর্মরত আছেন কনসালটেন্ট হিসেবে গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি বিভাগে আজগর আলী হাসপাতালে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন যে কোনো ধরনের স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে। প্রথমেই স্যারের কাছে জানতে চাইবো, স্যার, HBS এই শব্দটি প্রায় রোগীরা বলে থাকেন এবং তাদের হয়তো জানার ইচ্ছা থাকে যে এটি কি। তো প্রথমে আমরা সেটি জেনে নেব, HBS বলতে কি বোঝায়? আসলে এইচবিএস যেটা ইন্ডিকেট করে যে হেপাটাইটিস বি ভাইরাস নামক ভাইরাসের একটা সংক্রমণ। হেপাটাইটিস বি ভাইরাসের অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে একটা পার্ট হলো সারফেস অ্যান্টিজেন, যেটাকে আমরা এইচবিএস নামে সবাই এক নামে জানি। এবং কারো হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ বা ইনফেকশন আছে কিনা এটা জানার জন্য হেপাটাইটিস এই এইচবিএস এই যে পরীক্ষাটা করা হয়। আচ্ছা, অর্থাৎ আপনি হেপাটাইটিসের কথা বলেছেন। আমরা নরমালি জন্ডিসের সাথে এর একটি সম্পর্ক আছে, সবাই জানে। তো হেপাটাইটিস বি এর একটি সারফেস অ্যান্টিজেনের কথা আপনি বলছেন। তো এটি যদি কারো পজিটিভ হয় তো তখন কি ধরনের উপসর্গ দেখা দিতে পারে? আচ্ছা, আমাদের প্রথমত জন্ডিস শব্দটা একটু ক্লারিফাই করি। জন্ডিস একটা ইংরেজি শব্দ, যেটার বাংলা অর্থ হলো চোখ হলুদ হয়ে যাওয়া। আচ্ছা। বা হাই কালার ইউরিন, মানে প্রস্রাবও অনেক হলুদ হয়ে যাওয়া। অনেকেই আমাদের দেশে মনে করে যে একটু জ্বর হলে, খেতে অরুচি হলে, শরীর ম্যাজ করলে এটাই বুঝি জন্ডিস। এটা কিন্তু জন্ডিস না। তো জন্ডিস বা চোখ হলুদ হয়ে যাওয়াটা আসলে হেপাটাইটিসের একটা লক্ষণ। হেপাটাইটিস মানে লিভারের সংক্রমণ। লিভারের সংক্রমণ নানান ভাইরাস দ্বারা হয়, এমনকি ওষুধ দ্বারাও হয়। যখন লিভারের সংক্রমণ হয়ে বা লিভারের প্রদাহ হয়ে হেপাটাইটিস হয়, তখন এটার একটা সিমটম হিসেবে জন্ডিস হিসেবে প্রকাশ পায়। আচ্ছা, তো এটি যদি পজিটিভ আসে, অনেকেরই কোয়ারিজ থাকে। আমরা জানি হেপাটাইটিসের বিরুদ্ধে একটি টিকা দান কর্মসূচি করা হয়, বা অ্যাডাল্টদেরকেও আমরা নিতে বলি, বা যারা মেডিকেল পার্সোনাল আছে তাদেরকেও আমরা বাধ্যতামূলকভাবে এটি দিয়ে থাকে। তো এই টিকাটি নেবার ক্ষেত্রে এই এইচবিএস এর সাথে কোনো এর সম্পর্ক আছে কিনা? অবশ্যই আছে। যেটা আমি বলবো, প্রথম কথা যেটা হেপাটাইটিস বি ভাইরাস রোগীদের জন্য আমরা বলি যে আপনার এইচবিএসজি পজিটিভ থাকলেই কিন্তু আপনি রোগী না। এইচবিএসজি পজিটিভ মানে জন্ডিস না। আচ্ছা। অনেকেই আছে, নর্মালি আমাদের শরীর কিন্তু সব জীবাণুর সাথে যুদ্ধ করার জন্য সক্রিয়। 80% হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন স্পন্টেনিয়াসলি, মানে নিজে নিজে ইনফেকশন আমার বডি ক্লিয়ার করে দেয়, এইচবিএসজি নেগেটিভ করে দেয়। কিন্তু যাদের শরীরে থেকে যায় এটা লং টার্মের জন্যই থাকে। দেখা যায় যে অ্যাপারেন্টলি সুস্থ মানুষ কোনো একটা বিদেশে যাচ্ছে অথবা কোনো একটা স্ক্রিনিং টেস্ট করতে গিয়ে এইচবিএসজি ধরা পড়লো, তখন আমরা দেখি যে তার যে এইচবিএসজিটা আছে এটা কি এখন সক্রিয় ভাইরাস নাকি ভাইরাসটা সুপ্ত অবস্থায় জাস্ট আছে। ক্যারিয়ার বলে একটা টার্ম আগে ইউজ করা হতো, এই টার্মটা আসলে এখন আর আমরা মেডিকেল ল্যাঙ্গুয়েজে ইউজ করি না। আমরা রোগীদেরকে এটাই বুঝাই যে আপনার হেপাটাইটিস বি ভাইরাসটা আছে, আপনি হেপাটাইটিস বি ভাইরাসে ইনফেক্টেড, বাট আপনি এখন পেশেন্ট না, আপনাকে এটা দুশ্চিন্তা করতে হবে না, রেগুলার একটা ফলো আপে থাকতে হবে। আর টিকার ব্যাপারে যেটা হলো, যাদের হেপাটাইটিস বি ভাইরাস এইচবিএসজি অলরেডি পজিটিভ আছে তাদের মধ্যে টিকার কোনো কার্যকারিতা নেই। কারণ টিকা কেন দেওয়া হয়? যাতে কোনো রোগ না হয়, প্রিভেন্টিভ একটা ভাইরাস যাতে ভিতরে না ঢুকতে পারে। একবার যদি ভাইরাস ঢুকে যায় তাহলে তার টিকা দিয়ে লাভ হবে না, তখন ওটার জন্য ভাইরাসের ট্রিটমেন্ট করতে হবে, ফার্দার ট্রিটমেন্ট প্রয়োজন। স্যার, বাকিটাও জানবো, তার আগে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আসবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম কাকলি, আমি সিরাজগঞ্জ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমার সমস্যা হচ্ছে আমার পেটের উপরি ভাগে ডাইন সাইডে ব্যথা হয়, হালকা ব্যথা হয়। আর আমি বসে কাজ করতে নিলে বা দাঁড়িয়ে থেকে কাজ করতে নিলে আমার ওই সাইডটা লেগে আসে। আর আমি যদি শুই, কাছে ডাইন কাতে শুলে ব্যথা হয়, বাম কাতে শুলে ব্যথা হয়। আর মাঝে মধ্যে জ্বালা পোড়া হয়। বয়স কত? খাবারের সমস্যা। আমার বয়স 37। 37। আপনি আমাদের সাথেই থাকুন স্যার। আপনার কোনো প্রাসঙ্গিক প্রশ্ন আছে? পেটের অ্যাকচুয়ালি ডান দিকে পাঁজরের নিচে এই অংশটাতে আমাদের লিভার থাকে। যখন কেউ ডান দিকে অস্বস্তি অনুভব করে অথবা বসার পরে চাপ লাগে, আমরা প্রাথমিকভাবে ধরে নিই যে লিভারের সমস্যা থাকতে পারে। কোনো একটা কারণে হয়তো
লিভার বড় হয়ে গেছে বা লিভারে কোনো একটা সমস্যা চলছে, সেই কারণে ব্যথা অনুভব হতে পারে। তো এটা নর্মাল যেটা হয় ফ্যাটি লিভার খুব কমন হয়ে খুব গেছে। common হ্যাঁ, এখন। ফ্যাটি লিভারের আমি একটা প্রোগ্রাম আগেও করেছি আর কি। তো ফ্যাটি লিভার হলেও এটা অনুভব হতে পারে, লিভারে কোনো ইনফেকশন বা ভাইরাস থাকলেও হতে পারে। এটা আসলে পরীক্ষা নিরীক্ষার ওনাকে কি বিষয় করতে আছে। হবে পরবর্তীতে এখন? হ্যাঁ, আমরা বলি যে কারো যদি বিভাইরাস পূর্বে পরীক্ষা না করা থাকে সেটা অবশ্যই পরীক্ষা করবে, নেগেটিভ থাকলে টিকা নেবে। তাছাড়া এইসব সমস্যায় আমরা রোগীদেরকে একটা আলট্রাসাউন্ড করতে বলি, আল্ট্রাসনোগ্রাফি। লিভার ফাংশন টেস্ট করতে বলি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি টেস্ট করতে বলি। অর্থাৎ এই পরীক্ষাগুলো উনি এখন আপাতত করিয়ে জি। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেন। জি, আমরা যে কথাটিতে ছিলাম, আপনি বলছিলেন যে অলরেডি যদি ভাইরাস এন্টার করে বডিতে, তারপরে ভ্যাকসিনেশনের আর খুব বেশি গুরুত্ব নেই। তো এই ভ্যাকসিনটি স্টার্ট করার কি কোনো নির্দিষ্ট বয়স আছে কিনা? আসলে গত 10 বছরের প্লাস 10 to 12 ইয়ার্স ধরে আমাদের ইপিআই শিডিউলে এইচবিএস হেপাটাইটিস বি Included। টিকাটা চলে আসছে। হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চা জন্ম হওয়ার পরেই টিকা পেয়ে যায়। 10 বছরের আগে যারা জন্মগ্রহণ করছেন তাদেরকে খুব ছোটকালে দেওয়া হয়নি। তাদেরকে আমি এটাই বলবো যে হেপাটাইটিস বি খুব মারাত্মক একটা রোগ, আর এটা থেকে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হওয়ার চান্স থাকে। এই সমস্ত কিছু আপনি দূর করতে পারবেন শুধু একটা টিকা নিয়ে। টিকার হ্যাঁ, মাধ্যমে। সব অ্যাডাল্ট মানুষদের এইচবিএস পরীক্ষা করে নেগেটিভ থাকলে একটা টিকা অবশ্যই নিয়ে নেওয়াটা টিকা হলো নিয়ে রেকমেন্ডেড। নেওয়া উচিত। স্যার, জানবো আরো। তার আগে একজন দর্শক রয়েছেন। দর্শক, নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি, শুনছি দর্শক। জি আমার নাম মোহাম্মদ মনির হোসেন, আমি গুলশান থেকে বলছি। জি, বলুন। জি, আমার কথা হচ্ছে আমার ওয়াইফের এই করোনা টিকা নিতে পারবে কিনা এটা জানার জন্য। তো ওর বয়স হচ্ছে কি আমার 28 বছর, বাচ্চার 1 বছর চলে, বাচ্চা দুধ খায় আর কি, যেটাকে বলা হয়। আচ্ছা, আচ্ছা, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। করোনা টিকা নিয়ে এখনো অনেক কোয়েরিজ আছে হ্যাঁ, মানুষের। হ্যাঁ, আসলে মানে আমরা যখনই রোগীদেরকে বিভাইরাসের টিকার কথা বলি তারা করোনার টিকাও জিজ্ঞেস করে, কিন্তু এটাতে কোনো কন্ট্রা ইন্ডিকেশন মানে আপনি নিতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। এখন কিন্তু Pregnant মায়েদেরকেও আমরা দেই। প্রেগন্যান্সিতেও টিকা নেওয়ার জন্য এনকারেজ করা হচ্ছে। তো আপনি যদি বুকের দুধ খাওয়ানো অবস্থাতে টিকা নিতে কোনো অসুবিধা নেই, বরং এটা নিলে উনি এবং ওনার বাচ্চা দুজনেই সুরক্ষিত থাকবেন। সুরক্ষিত থাকবেন। আচ্ছা, তো এইচবিএস এটি কি ক্ষতিকর কিনা বডির জন্য, মানবদেহের জন্য এটি ক্ষতিকর কিনা? আচ্ছা, এইচবিএসটা হলো যখন হেপাটাইটিস বি ভাইরাস শরীরে থাকে ও বংশবৃদ্ধি করে ও শরীরের বিভিন্ন পার্টিকেল আমাদের বডিতে ব্লাড সার্কুলেশনে থাকে, তার মধ্যে একটা ইজি হলো এইচবিএস, যেটাকে পিক করা। আমরা এটাতে সবচেয়ে ইজি এবং স্ক্রিনিং আর সবচেয়ে চিপ টেস্ট। এটা করে আমরা বুঝতে পারি, এটা শুধুমাত্র এটাই ইন্ডিকেট করে যে ভাইরাসটা আছে। হ্যাঁ, এইচবিএস এ যে পজিটিভ না নেগেটিভ বা এটা পজিটিভ আছে এটা দিয়ে কিন্তু এটা বোঝা যায় না যে ভাইরাসটা সক্রিয় আছে কিনা, লিভারের ক্ষতি করছে কিনা। এগুলো বোঝার জন্য আমরা রোগীদেরকে ডিএনএ টেস্ট করতে বলি, লিভার ফাংশন করতে বলি, আলট্রাসাউন্ডও করতে পারি। এমনকি কিছু রোগী আছে যাদের ফ্যামিলিতে অনেকের হেপাটাইটিস বি ভাইরাস আছে, তাদেরকে বলি যে ফ্যামিলি মেম্বাররা সবাই হেপাটাইটিস বি পরীক্ষা করবেন, যারা নেগেটিভ আছেন সবাই টিকা নেবেন, যারা পজিটিভ আছেন এসে এটার জন্য যে চিকিৎসা লাগবে কিনা সেটা যাচাই বাছাই করে দেখবেন। আচ্ছা, তো এটি কি পুরোপুরি ভালো হয়ে যায় কিনা? আচ্ছা, এটা মানে আসলে এই ফিল্ডটা এখনো সারা পৃথিবীতে মানে আমরা একই লেভেলে আছি। আপনি আমেরিকাতেও যদি যান, আপনার ইউরোপেও যান, আমাদের আসলে 3টা দেশের মেইন গাইডলাইন আমরা ফলো করি আর কি। হ্যাঁ, একটা হলো আমেরিকান গাইডলাইন, একটা ইউরোপিয়ান, আর একটা আমাদের এশিয়ান গাইডলাইন। তো আমাদের প্রত্যেক কোনো গাইডলাইনে আসলে ব্যাপারে কোনো কনসেনসাসে পৌঁছাতে পারেনি। হ্যাঁ, 2টা কনসেনসাস আছে অ্যাবাউট ট্রিটমেন্ট, যে যাদের ভাইরাস অ্যাক্টিভ, লিভারের ক্ষতি করছে, তাদেরকে চিকিৎসা দিতে হবে। এবং এই চিকিৎসাটা কিন্তু যে আমরা বলি এনএ, নিউক্লিওসাইড অ্যানালগ, এটা এক ধরনের অ্যান্টিভাইরাল মেডিসিন। এটা ভাইরাসকে সম্পূর্ণ মেরে ফেলে না, ভাইরাসকে সাপ্রেস করে দেয়, আচ্ছা, যাতে ভাইরাস বংশবৃদ্ধি না করতে পারে। ভাইরাসকে সাপ্রেস করতে পারলে ভাইরাসটা লিভারের ক্ষতি করতে পারবে না। এবং এটা কতদিন খেতে হবে যদি রোগীরা জানতে চাই, আমরা বলি যে এটা ইনডেফিনিট পিরিয়ড, এটা কেউ বলতে পারে না, অনেক দিন খেয়ে যেতে হয়। হ্যাঁ, আপনার অলমোস্ট লাইফ লং বলতে গেলে। আর কিওরের জন্য একটা ট্রিটমেন্ট ট্রাই করা হয়, এটার এফেক্টিভনেস খুব লো, কিন্তু এটা এক্সপেন্সিভ। আমরা ইন্টারফেরন ইনজেকশন দিয়ে, কখনো কখনো ইন্টারফেরন ইনজেকশন তার সাথে এই অ্যান্টিভাইরাল ড্রাগ কম্বিনেশন করে 6 মাস 1 বছরের একটা ট্রায়াল দিয়ে দেখি। এতে করে দেখা গেছে 3 to 7% পার্মানেন্টলি এইচবিএসজি নেগেটিভ হয়। কিন্তু তারপরেও এই পেশেন্টগুলোকে লং টার্ম একটা ফলো আপে থাকতে হয়। তার কারণ না, এই হেপাটাইটিস বি ভাইরাসের যে ডিএনএ, এটা একটা ডিএনএ ভাইরাস। এই ডিএনএটা হিউম্যান ডিএনএর সাথে এমনভাবে মিলে যায়, আমরা বলি সিসিসি ডিএনএ, আমাদের ডিএনএর সাথে ও একটা কোভ্যালেন্ট সার্কুলার হয়ে লেগে থাকে। এইচবিএসজি ব্লাডে নেগেটিভ হলেও দেখা যায় বহু বছর পরে এইসব পেশেন্টে আবার এইচবিএসজি পজিটিভ হয়ে যায়। এই জন্য আমরা সবসময় এনকারেজ করি, যেহেতু আমরা একটা
আর মানে নর্মাল সোশিও ইকোনমিক ক্লাসে বসবাস করি সবাইকে এক্সপেন্সিভ ট্রিটমেন্ট আমরা অফার করতে পারি না। আমরা বলি যে যদি আপনার ভাইরাস সক্রিয় থাকে তাহলে আপনার অ্যান্টিভাইরাল মেডিসিন খেয়ে এটাকে সাপ্রেস করে রাখলেই আপনি লিভারের বড় বড় রোগগুলো থেকে মুক্তি পাবেন। আচ্ছা, তো কেউ যদি দীর্ঘদিন এটিতে চিকিৎসা না নেন তো তার কি কি ধরনের সমস্যা হতে পারে? আচ্ছা, আমরা সাধারণত জানি যে হেপাটাইটিস বি হলো বি ভাইরাস, এটা লিভারের ক্ষতি করে, কিন্তু এটা কিন্তু অন্যান্য যন্ত্রের ক্ষতি করে। অনেক হেপাটাইটিস বি পেশেন্ট দেখা গেছে যে লিভারে কোনো আক্রান্ত হয়নি কিন্তু কিডনিরও হয়েছে। গ্লোমেরুলোনেফ্রাইটিস নামে একটা রোগ আছে যেটা থেকে কিডনি ডিজিজ, কিডনি নষ্ট হয়ে যাওয়া এবং কি ডায়ালাইসিস একসময় লাগতে পারে। তারপর হেপাটাইটিস বি থেকে ভাস্কুলাইটিস রোগ হয় যেখানে রক্তনালীগুলো খুব ভঙ্গুর জি হয়ে স্যার, যায়, বাকিগুলো জানবো। স্ট্রোক হতে পারে। দর্শক আর যুক্ত লিভার হয়েছে। ডিজিজ ডাইরেক্টলি যেটা হলো হেপাটাইটিস বি ভাইরাস যাদের সক্রিয় অবস্থায় আছে, আরেকটা যেটা হলো যাদের স্যার নিষ্ক্রিয়। বাকিটা আমি জানবো। হ্যাঁ, একজন দর্শক আছেন, শিওর, হ্যাঁ। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনির হোসেন লাকসাম থেকে বলতেছি। জি, আপনার সমস্যাটি বলুন। আমার সমস্যাটা হলো এসবিএস জি প্লাস বি পজিটিভ এর কারণে আমি বিদেশ যেতে পারছি না। এখন মানে এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? বা আপনার বয়স কত? আমার বয়স এখন 29। আর কতদিন আগে এটি টেস্ট করিয়েছেন? এই 5 বছর খানিক আগে অনেক ওষুধ খেয়েছি, তো তারপর সুস্থ হয় না। এখন আপনাদের টিভিতে অনুষ্ঠানটা আজকে আচ্ছা, সকাল 10টা দেখছি, এই জন্য এখন মানে টিভির সাথে আছে আমি। অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা খুবই একটা common problem হ্যাঁ, বোধহয়। হ্যাঁ, হ্যাঁ, যে বিদেশ যেতে পারছেন না সেক্ষেত্রে আমরা রোগীদেরকে অনেক সময় বলি যেটা হয় মিডল ইস্টে এটা নিয়ে একটা স্টিগমা আছে আর কি, যে ওখানে হেপাটাইটিস বি পজিটিভ পেশেন্টকে ওনারা, পেশেন্ট আমি কথাটা বলবো না আসলে, হ্যাঁ। একটা কথা বলছি, এইচবিসিজি পজিটিভ থাকলে আপনি রোগী না। ক্যারিয়ার। হ্যাঁ, আপনি হয়তো এটা বহন করছেন, এটা আপনি পরীক্ষা নিরীক্ষা করলে ওষুধ খেলে আপনি ভালো থাকবেন। তো আপনি মিডল ইস্টের ক্ষেত্রে সেক্ষেত্রে যেটা হয় ওরা নেয় না, আপনি অন্য কোনো দেশেও ট্রাই করতে পারেন, যেমন ইউরোপ বাট বা এটি উনি যেটি অস্ট্রেলিয়া। জানতে চাচ্ছেন যে এটি কি কিন্তু- সবসময় পারসিস্ট করবে হ্যাঁ, ব্লাডে? একবার যদি আমরা বলি মোর দেন 6 মান্থস এটা পারসিস্ট করলে এটা আপনার পারসিস্ট করবে সারা whole জীবন life, হয়তো হ্যাঁ। টেস্ট করলে পজিটিভ হ্যাঁ, আসবে। কিন্তু যে আপনি এইচবিসিজি পজিটিভ দেখে যদি ওখানেই থেমে যান, এটাকে নিয়ে ফার্দার আর ওয়ার্ক আপ না করেন, এটা আপনার লিভারের কতটুকু ক্ষতি করছে এটা না দেখেন, তাহলে কিন্তু একটা সময় আপনি রুগী হয়ে হসপিটালে ভর্তি হবেন, যখন আপনার লিভার এতটাই খারাপ হয়ে যাবে যে ডক্টরদের ট্রিটমেন্ট আর কিছু হবে না। এই জন্য আমরা বলি যে হেপাটাইটিস বি পজিটিভ হয়েছে, আপনি বিদেশ যেতে পারছেন না, এটা ট্র্যাজেডি না। ট্র্যাজেডি হলো আপনি এটাকে যদি চেক না করেন, আপনি জানেন চিকিৎসা করলেন না, একটা সময় অসুস্থই হয়ে গেলেন। আচ্ছা, এছাড়াও আমরা ঝুঁকিতে ছিলাম যে আপনি বলছিলেন ভাস্কুলাইটিস ডেভেলপ করতে পারে, আর কি কি হতে পারে? হেপাটাইটিস বি মেইন হলো হেপাটাইটিস বি পৃথিবীতে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের লিডিং কজ। সারা পৃথিবীতে গত বছরও 2.5 মিলিয়ন মানুষ মারা গেছে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন থেকে। তো হেপাটাইটিস বি ভাইরাস থেকে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, এমনকি কখনো অ্যাকিউট লিভার ফেইলিওরও হয়। ফেইলিয়ার। আর লিভার ছাড়া অন্যান্য যেসব যন্ত্রতে বা লিভারের শরীরের যন্ত্রপাতিতে রোগ হয় তার মধ্যে কিডনি অন্যতম। অর্থাৎ মোটামুটি vasculitis, হ্যাঁ। বেশ কিছু অঙ্গকেও এটি আক্রান্ত করে। আরো একটি ফোন আছে, ফোনটি নিয়ে আসবো। sure. দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। নমস্কার, নমস্কার। জি বলুন। আমি বাড্ডা থেকে বিধান বলছি। জি, আমার সমস্যাটি প্রশ্ন বলুন। হলো, আমি ওই গত কয়দিন আগে 15 দিন আগে এনটিএসবিএস যে টেস্টটা, মানে আমি ভ্যাকসিনটা দিয়েছি 8 বছর আগে, পরবর্তীতে এখন আবার এটা কার্যকারিতা আছে কিনা এটা দেখার জন্য এনটিএসবিএস করেছি। ওখানে রেজাল্টে পজিটিভ লেখা, ঠিক আছে, জি, আর আপনার নিচে গুড অ্যান্টিবডি রেসপন্স টু হেপাটাইটিস বি ভাইরাস। আচ্ছা। নোট লিখছে a good antibody response may indicate any one of following conditions: successfully SBV vaccination, immunity against, মানে মোট কথা এটা কি রেজাল্টটা ভালো কিনা? হ্যাঁ, রেজাল্টটা ভালো, মানে আপনি যে টিকা দিয়েছেন এটা এখনো কার্যকর আছে এবং খুব ভালো কাজ হয়েছে। আপনি সারা জীবন বি ভাইরাসের থেকে মানে মুক্ত থাকতে পারবেন, এটা ইন্ডিকেট করেছে। ওখানে ইন্ডিকেট লিখছে বস 1000। হ্যাঁ, 1000 বা তার উপরে থাকলে আমরা বলি অ্যান্টিবডির পরিমাণ ভালো আছে, আপনার শরীরে বি ভাইরাস থেকে কোনো ইনফেকশন হওয়ার চান্স নেই। এখন একটু জেনে নেই, আপনি বারবারই বলছিলেন যে এইচপিএস এজি যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই চিকিৎসা করিয়ে নেওয়া উচিত বা চিকিৎসকের কাছে গিয়ে অ্যাটলিস্ট কনসাল্ট করা উচিত। তো কি চিকিৎসা রয়েছে এর? হেপাটাইটিস বি ভাইরাসের প্রথমত হলো আমরা অ্যাক্টিভিটি দেখি, যে জন্য হেপাটাইটিস বি ই অ্যান্টিজেন, অ্যান্টি হেপাটাইটিস বি অ্যান্টিজেন, ডিএনএ এবং আলট্রাসাউন্ড এবং লিভার ফাংশন করে দেখি। আমরা একটা কমন কনসেন্সাস হলো আমরা যখন দেখি যে এসজিপিটিটা লিভারের বেশি আছে, হেপাটাইটিস ডিএনএ 20,000-এর বেশি আছে সংখ্যায়, আমরা বলি ভাইরাসটা অ্যাক্টিভ, তখন আমরা রোগীদেরকে ট্রিটমেন্ট অফারগুলো দিই, যেটা বললাম যে একটা হলো
আমরা ইন্টারফেরন ইনজেকশন উইকলি আপনার 1 ইয়ার, তার সাথে কখনো কখনো অ্যান্টিভাইরাল যোগ করি, মেডিসিন যেটা মুখে খাওয়ার, কখনো কখনো শুধু ইন্টারফেরন ইনজেকশন অফার করি। এটা দিয়ে আমরা চেষ্টা করি যে ভাইরাসটাকে আবার ইনঅ্যাক্টিভ লেভেলে নিয়ে আসা যায় কিনা। ইন্টারফেরন কিভাবে কাজ করে, ওটা কিন্তু আসলে আপনার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটাকেই মডিফাই করে, এটাকে বুস্ট আপ করে, আমরা বলি ইমিউনোমডুলেটর। আচ্ছা। আর অ্যান্টিভাইরাল মেডিসিন যেটা আছে মুখে খাওয়ার, এটা দেওয়া হয় জাস্ট ভাইরাল রেপ্লিকেশন বা ভাইরাস যে সংখ্যা বৃদ্ধি করছে এটাকে কমায় দেওয়ার কমানোর জন্য। জন্য। এই ভাইরাসের সংখ্যাটা যদি কমে যায় আর আপনার ইমিউন সিস্টেম যদি বুস্ট আপ হয়, এই দুটো মিলে আপনাকে হেপাটাইটিস বি ভাইরাস টোটালি নেগেটিভ করে দিতে পারে। বাট আচ্ছা। ইন রিয়ালিটি আসলে খুব কম ক্ষেত্রে এটা হয়, এটা অ্যাচিভ করা যায়। এবং এটা ইন্টারফেরন ইনজেকশনটা একটু এক্সপেন্সিভ। আপনার এটা টোটাল ইয়ার যে 1 বছরের কোর্স, এতে করে 2.5 লাখ টাকার মতো খরচ হয়ে যেতে পারে। তো এটা আমরা সবাইকে অফার করি না। আচ্ছা। আমরা যারা একান্তই যাদের ফাইন্যান্সিয়ালি প্রয়োজন। হ্যাঁ তাদেরকে। আর ইউজুয়ালি আমরা যেটা অফার করি যে অ্যান্টিভাইরাল ড্রাগ, ইটস কমন, সব জায়গায় Orally পাওয়া যেটি যায়, খাওয়া হ্যাঁ, যায়। মোরলেস চিপার, ডেইলি ইনটেক। এটা খেয়ে গেলে আমরা রেগুলার 6 মাস পর পর ডিএনএ করে দেখি, কখনো কখনো যদি ভালো থাকে রিপোর্ট 1 বছর পরে পরে করেও দেখি। এতে করেও কারো কারো এইচবিসি যে একটা সময় নেগেটিভ হয়ে যায়, তখন আমরা তাদেরকে অ্যান্টিভাইরাল বন্ধ করে অনেক সময় টিকা দিই। আচ্ছা। তো অনেকেরই ধারণা থাকতে পারে যেহেতু এটি একটি ভাইরাল ডিজিজ এবং এখন কোভিড আছে, সেটিও একটি ভাইরাল ডিজিজ, তো এটি ছড়ানোর কি প্রক্রিয়া আছে, বা এটিকে অনেকে, যেমন আমরা কোভিড পেশেন্টদের কাছ থেকে বা নর্মালিও আমরা ডিস্টেন্স মেনটেন করতে বলি, তো এইচবিএস এজি পজিটিভ যাদের আছে তাদের কাছ থেকে কি আসলে ভয়ের কোনো কারণ আছে কিনা, তার পরিবারের হ্যাঁ, বা আশেপাশের? এটা খুব ভালো একটা কোশ্চেন করছেন। এটা রোগীরা আমাদেরকে প্রায় জিজ্ঞেস করে। হেপাটাইটিস বি ভাইরাস আসলে আপনার ইয়ের মতো, করোনার মতো এত কন্টেজিয়াস না। আচ্ছা। হ্যাঁ, এটা এয়ারবর্ন না যে আমি হাঁচি বা কাশি দিলাম এতে করে ভাইরাসটা ড্রপলেটের চলে মাধ্যমে না। আসলো। এটা এক্সক্লুসিভলি হিউম্যান সিক্রেশন এবং ব্লাডের মাধ্যমে। লাইক আমি কিছু উদাহরণ দিই। স্যার, আমি উদাহরণগুলো জানবো। হ্যাঁ। দর্শক যুক্ত হয়েছে, তার ফোনটি নিতে হচ্ছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আমি শফিক বলছিলাম বনানী থেকে। জি, বলুন। আমার একটু জানার আগ্রহ হলো ওই যে বি ভাইরাস পজিটিভটা, এটা কি ওই রোগী একদম যদি হয় তার গ্লাস বা প্লেটে যদি অন্য কেউ জি। ব্যবহার করে তাহলে কি আমরা তারও এই একই রোগ হওয়ার প্রশ্নতে সম্ভাবনা থাকে? ছিলাম। জি জি, কিভাবে ছড়ায় সেটি জানতে চাইছেন। অনেক জি, ধন্যবাদ জি, জি। ফোন করবার জন্য। যেটি কোশ্চেন আমি করেছিলাম। হেপাটাইটিস বি ভাইরাস আপনার ব্লাডের মাধ্যমে ছড়ায়। যেমন ধরেন আমি কোনো আননোন পার্সনের কাছ থেকে ব্লাড নিলাম, ওটা প্রপারলি স্ক্রিনিং হলো না, তার হেপাটাইটিস বি ভাইরাস ছিল, তাহলে ওই ব্লাডটা নিলে আমার শরীরে বি ভাইরাস চলে আসবে। কখনো কখনো দেখা যায় যে হেপাটাইটিস বি ভাইরাসকে, যেটা আগে হতো এখন এটা হয় না, যে একই সিরিঞ্জ ব্যবহার করা হতো। তো হেপাটাইটিস বি ভাইরাসের কোনো রোগীকে ইনজেকশন দিয়ে ওই সিরিঞ্জ দিয়ে যদি কাউকে দেওয়া হয়, এটা একটা উপায়। আর হলো যদি মার হেপাটাইটিস বি ভাইরাস থাকে তাহলে ভার্টিক্যাল যে। হ্যাঁ, তাহলে কিন্তু পেটে থাকা অবস্থায় ইনফেকশনটা হয় না, হয় ডিউরিং ডেলিভারি। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এটা হলো আরেকটা উপায়। একসাথে থাকলে যদি হেপাটাইটিস বি ভাইরাস বাচ্চাকে মানে মা বা বাবা যদি পজিটিভ থেকে তার বাচ্চাকে আদর করে, চুমা দেয়, তাতে করে এটা ছড়াবে না। কিন্তু আমি মায়ের যদি বুকের দুধের মাধ্যমে। ওটাও এক্সট্রিমলি রেয়ার। আচ্ছা। মেইনলি যেটা হতে পারে, ধরেন একটা হেপাটাইটিস বি ভাইরাস পেশেন্টের যদি অ্যাক্টিভ থাকে, ডিএনএ অনেক হাই লেভেলে থাকে, ওই পেশেন্টের ইউজ করা ব্রাশ দিয়ে কেউ ব্রাশ করে, তাহলে ব্রাশিং, আর আমরা বলি যে যদি রেজার ব্যবহার করে হ্যাঁ, একই হ্যাঁ, কেটে যায়, হ্যাঁ, সেটি এই যদি যে, লাগে। ইয়েতে না, যেখানে আমাদের যেখানে চুল কাটায়, সেলুন সেলুনে, গুলোতে এগুলো ওখানে হয়। আপনার খুরের ব্লেডটা যদি চেঞ্জ না করা হয়, একই ব্লেড বারবার একই ব্যবহার ব্লেড করা। দিয়ে, এটাও হেপাটাইটিস বি অর্থাৎ ভাইরাস। দর্শক যিনি ফোন করেছিলেন যে প্লেট, গ্লাস না। বা ইউটেনসিলস না, এগুলো ব্যবহার করলে কোনো ছড়াবে না, তো ছড়াবে এতে ভয়ের কিছু নেই। আরো একজন দর্শক আছেন। দর্শক, নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি, রহিমুল্লাহ। জি, আমার বয়স 63। আমার হেপাটাইটিস বি ধরা পড়ছে আজ থেকে 10 বছর আগে। হুম। আমি এমনি আপাতত বারকাবিকটা খাচ্ছি, এটা অ্যাপোলো থেকে দেওয়া হয়েছিল, বদলে মুজিবুর রহমান, উনি মারা গেছে। তো এখনো আমি ওই ওষুধটা খাচ্ছি। আমার এমনি টাইপ হলো ক্রনিক্যাল ডিজিজ টাইপ 2। ইদানিং আমি পরীক্ষা করছি যে আমার ওই হঠাৎ ইয়াটা বেড়ে গেছে, সিরাম এএসটি 195 হয়েছে। এমনি বাকিগুলো সব ঠিক আছে, কোলেস্টেরল ঠিক আছে, এলটি ঠিক আছে,
আপনার ক্রিয়েটিনিন ঠিক আছে এবং ডায়াবেটিস সব ঠিক আছে, কিন্তু এসপিটা 195 হয়েছে। এটা কি করলে আমি এটা থেকে একটু কিউর পেতে পারি? অনেক ধন্যবাদ। যেটা হয় আসলে উনি এসজিপিটির কথা বলছেন, ক্রিয়েটিনের কথা বলছেন, ডিএনএ এর কথা কিন্তু বলেন নাই। হ্যাঁ, যেটা হয় এন্টাকাভির যে ওষুধটা উনি খাচ্ছেন, হ্যাঁ, এন্টাকাভির আমাদের সেকেন্ড জেনারেশন ড্রাগ বলে যে 7 to 10 ইয়ার্স পরে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এটা আর কাজ করে না, কারণ এটা অনেক দিন খেতে হয় ওষুধটা। তখন আমরা ওটা থেকে সুইচ করে নিউ জেনারেশন মেডিসিনে চলে যাই। কিন্তু এইটা ওনাকে দিতে হবে কিনা এটার জন্য আমাদেরকে ডিএনএ লেভেলটা জানতে হবে। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার, অন্য কোনো ফ্যাক্টরের কারণেও এসজিপিটি বাড়তে পারে। যে ওনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের কারণে লিভারে ফ্যাট জমে এসজিপিটি বাড়তে পারে। কোনো একটা ঔষধ খাচ্ছে, যেমন কোলেস্ট্রল ওষুধ খেলে এসজিপিটি বাড়ে, এগুলো জানার বিষয় আছে। আসলে এখানে হিস্ট্রি নেওয়া বা বেশ কিছু টেস্ট হয়তো করতে হতে পারে। এক্ষেত্রে দর্শক যদি দেখা করেন সেক্ষেত্রে বাকিটাও জানা যাবে। তো অনেকক্ষণ থেকে আমরা আপনি অলরেডি ট্রিটমেন্টের খরচ প্রায় বলেই দিয়েছেন, তো সেটি আর না জানি। এখন একটু জানতে চাইবো যে আমরা যেহেতু বলছিলাম যে ভ্যাকসিনেশন বা টিকাদান একটি প্রিভেনশনেরই একটি পার্ট, তো এই রোগ থেকে বা এই ভাইরাসটি থেকে বেঁচে থাকবার কি কি উপায় আছে? প্রথমত হলো আমরা ইউনিভার্সাল ভ্যাকসিনেশনটাকে গুরুত্ব দেব। যখন সবাই ভ্যাকসিনেটেড থাকবে, যেহেতু এই ভ্যাকসিনটা হাইলি এফেক্টিভ, মোর দেন 90%, 98% এফেক্টিভ, এটা দিলে ভার্চুয়ালি আমরা ধরে নিতে পারি যে আপনি ভাইরাস এগেইনস্টে প্রোটেক্টেড থাকবেন। আর তাছাড়া যেটা আমরা বলবো যে ব্লাড একটা প্রধান পদ্ধতি, যেটা হয় যে মাধ্যমে ব্লাড ট্রান্সফিউশন সার্জারির মাধ্যমেও আপনার প্রচুর হেপাটাইটিস বি ট্রান্সমিশন হয়। এক্ষেত্রে তো যারা সার্জারি করেন তারাও একেবারে হাই রিস্কে থাকেন। আমরা যত মেডিকেল পার্সোনাল আছে, আপনি যেমন বলেছিলেন, ডক্টর, নার্স, যারা কাজ করে, এমনকি যারা হসপিটালে যারা ক্লিনিং করে, এদেরও সবাই বিভারেজ ভ্যাকসিনেটেড হওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ নিডল স্টিক ইনজুরি হওয়ার চান্স থাকে। এবং আমরা কাজ করতে গিয়ে তো প্রায়ই দেখা যায় যে নিডল ঢুকে যায় আঙুলে বা ব্যবহারের সময়, তো সেটি একটি হাই রিস্কের একটি মাধ্যম। স্যার, আরো একজন দর্শক আছেন, ফোনটি নিয়ে আসতে হবে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মহাখালী থেকে বলছি, ঢাকা মহাখালী থেকে। আমার নাম ফৌজিয়া। জি, আমি আমার 2 ছেলেকে হেপাটাইটিস বি এর টিকা দিতে চাচ্ছি। আমার টিকাটা দেয়া হয় না। আমার বড় ছেলের বয়স 19 বছর, ছোট ছেলের বয়স 14 বছর। তো আমি মানে বুঝতেছি না কোত্থেকে কিনবো, কোথায় গিয়ে দিব। আবার মানে অনেকেই অনেক রকম কথা বলে যে এটা এই সব জায়গায় ভালো টিকা পাওয়া যায় না, 1 নাম্বারটা। বা এই মানে আমি আচ্ছা, তো আপনি আসলে ডিসিশন নিতে পারছেন না। জি, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। এখন কি করা উচিত এই দর্শকের? আচ্ছা, তাহলে আপনি যেটা হয় 2 ছেলেরই এইচবিএসজি পরীক্ষা করবেন। ওটা যদি নেগেটিভ থাকে, দুজনকে আপনি যে কোনো ভ্যাকসিনেশন সেন্টারে নিয়ে গেলে ওরা টিকে দিয়ে দেবে। এখন হয়তো দর্শকের নলেজ ল্যাকিংস, যে কোথায় যেতে হবে এটি হয়তো উনি জানেন না, যে হাসপাতালে কি এটি পাওয়া যায় কিনা। হ্যাঁ, সব হসপিটালে ভ্যাকসিনেশন সেন্টার আছে, আপনার প্রাইভেট, তারপরে আমাদের গভর্নমেন্ট হসপিটালেও। আপনি টিকা নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, আমরা সবসময় বলি যে টিকা নেওয়ার কোর্স করার পরে অ্যান্টিবডি বা অ্যান্টি এইচবিএস চেক করে দেখতে যে টিকাটা কতটুকু কার্যকর হলো। একজন দর্শক ফোন করেছিলেন। ওটাই আমরা যখন দেখবো যে অ্যান্টি এইচবিএসটা ভালো লেভেলে আছে, মানে আপনি ভ্যাকসিনেটেড, আপনার ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েছে এবং আপনি সুরক্ষিত থাকবেন। এবং আমার মনে হয় দর্শক এক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে না থেকে, স্যার যেটি বলেছেন যে এইচপিএস টেস্ট করিয়ে তারপরে যদি নেগেটিভ আসে, যে কোনো টিকাদান কেন্দ্রে গিয়ে আপনি টিকাটি নিতে পারেন। এবং এক্ষেত্রে এটি নিয়ে আসলে সন্দেহ জ্ঞাপন করার কোনো জায়গাই নেই, কারণ এটি সারা দেশে ইপিআই শিডিউলে আমরা শিশুদেরকেও দিয়ে থাকে। আচ্ছা, আরো একটি ফোন আছে, ফোনটি নিতে হচ্ছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কামরান হোসেন মজুমদার, আমি বনশ্রী থেকে বলছি। আমার বয়স 40। জি, বলুন। আমার হেপাটাইটিস বি পজিটিভ হয়েছে 2007 সাল থেকে। আমি 2017-তে গিয়ে এটা ট্রিটমেন্টে আসি। আমার এই মুহূর্তে এসজিপিটি হলো 67। আমার ডিএনএ তে হলো ভাইরাসটা 9। আচ্ছা, ডিএনএ নেগেটিভ। ওকে। আমি বারগাপির 0.5 খাচ্ছি প্রায় 4 বছর ধরে। আচ্ছা, এখন আমার ট্যাক্সিভিটি কমছে না। আচ্ছা, কমছে না। আচ্ছা, আর আমার অন্যান্য যেমন ডায়াবেটিস, কোলেস্টেরল বা হাই প্রেসার, এগুলো সবকিছু নরমাল আছে। মানে অন্যান্য সবকিছু নরমাল, কিডনি
সবকিছু নরমাল, শুধু আচ্ছা। এসজিপিটিটা 63 এর নিচে নামতেছে না। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো যেটা বললো এসজিপিটি হলো, আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝি। আমাদের আঙ্গুল কেটে গেলে যেমন রক্ত বের হয়, লিভার যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় এসজিপিটি বাড়ে। এখন এসজিপিটি বেড়ে যাওয়া গেলে যে ওটা আপনার বিভারেসের কারণে হচ্ছে তেমনটা কিন্তু না, অন্য কারণগুলোকেও খুঁজতে হবে। আপনি যদি বারকাভির বা এন্টাকাভির ওষুধটা খাচ্ছেন এবং আপনার এতে করে ডিএনএ আনডিটেক্টেড আছে, এটার মানে ভালো, ওষুধটা কার্যকরী হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আপনাকে অ্যাডভাইস করব যে অন্য যেসব লিভারের এসজিপিটি বাড়ার কারণ, যেমন বিভিন্ন আমাদের ডাক্তারি ঔষধ আছে, হোমিওপ্যাথি, কবিরাজি, এমনকি আপনার খাদ্যাভ্যাসের কিছু কিছু কারণেও, খাবারের যেসব টক্সিন বা কেমিক্যাল থাকে এগুলোর কারণে এসজিপিটি বাড়ে। কারো যদি কোনো ভাইরাস জ্বর হয়, ডেঙ্গু হয়, চিকুনগুনিয়া হয়, কোভিড হয়, তাতেও কিন্তু এসজিপিটি বাড়ে। এত অনেক কারণ আছে, আসলে এগুলোকে ইভ্যালুয়েট করে দেখতে হবে যে কেন বেড়ে আছে। আমি যদি ইভ্যালুয়েশন না করি, কারণটাকে না জানি, তাহলে এরকম লম্বা সময় এসজিপিটি বেড়ে থাকতে একটা ক্ষতি হয়ে নির্দিষ্ট কোনো যাবে। চিকিৎসাও তো দেওয়া সম্ভব না, এই জন্য আসলে এটি ইভালুয়েট করা জরুরি। Evaluation করে আরো দেখতে একজন হবে। দর্শক যুক্ত হয়েছেন, দর্শক নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লক্ষ্মীপুর বিধাননগর কালীবাড়ি থেকে বলছিলাম। জি আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা, আমি স্যারের একটু কথা বলতে চাইছিলাম। জি স্যার, শুনছেন, আপনি আপনার সমস্যাটি বলুন। আমার সমস্যা হচ্ছে আমি চট্টগ্রামে মানে ডাক্তার দেখাচ্ছি, নোয়াখালী দেখাচ্ছি, আপনার মাইক দেখাচ্ছি, হুম, সবসময় কি আপনার কষ্ট সাইকেলে হয় যাওয়া সেটি থাকে। বলুন। অনেক পরীক্ষা করছি, এখন কোনো কিছু দেখি না, আগের মতো কি হয়, বুকে বুকে জ্বালা পোড়া করে কিনা বা ব্যথা হয় কিনা? বুকে তারপরে ব্যাংকে যদি ব্যথা করে একটু বেশি, আর আপনার ওই ফাইনালটা পয়সা পালি সব। আচ্ছা, আপনি কি বুঝতে পেরেছেন? জি, অনেক ধন্যবাদ। আচ্ছা, যেটা হলো গ্যাস্ট্রিক, যে শব্দটা আমরা খুব কমনলি ইউজ করে আমাদের পেশেন্টরা, এইটা দিয়ে আসলে কোনো রোগ বোঝে না। আমরা পাকস্থলীটাকে ইংরেজিতে বা ল্যাটিন ভাষায় গ্যাস্ট্রিক বলি। হ্যাঁ, পাকস্থলীতে কোনো সমস্যা হলে সেটাকে গ্যাস্ট্রাইটিস বলা হয়। এটা থেকে হয়তো মানুষজন গ্যাস্ট্রিক শব্দটা পিক আপ করছে। তখন অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসে পেট ফেপে যাওয়া, পেট জ্বালা পোড়া করা, বাথরুম শক্ত হওয়া, এগুলো অনুভব হতে পারে। এখন ওটা কিন্তু লিভারের কোনো সমস্যা না, ওটা পাকস্থলীর সমস্যা। সেক্ষেত্রে অ্যাসিডিটি হওয়ার অনেক কারণ আছে, এর মধ্যে আমাদের খাদ্যাভ্যাস দায়ী থাকতে বা পারে। তিনি ধূমপান করে কিনা হ্যাঁ, সেটিও আমরা সিগারেট জানি না। খাওয়া, তারপরে আরেকটা যেটা আমরা রোগীদেরকে ইদানিং খুব বলছি, অনেকে রেগুলার গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার একটা অভ্যাস করে ফেলছেন। এটা একেবারেই। খুব খারাপ অভ্যাস। দেখা গেছে যে রেগুলার গ্যাস্ট্রিক ওষুধ কিডনির রোগ, ব্রেনের মেমোরি কমে যাওয়া, এমনকি পেটে ক্যান্সার হওয়ার ক্যান্সার চান্স 2 পর্যন্ত to 3 হতে টাইমস পারে। হাই হয়ে যায়। সেজন্য আসলে আপনার অ্যাসিডির কারণগুলোকে সার্চ করতে হবে, সার্চ করে কারণগুলো বের করে ওটার চিকিৎসা করতে হবে, যাতে আপনার এই কষ্টগুলো কমিয়ে ফেলা যায় আর কি। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের একেবারেই হয়তো শেষ পর্যায়ে আছি। একটু স্যারের কাছ থেকে জানতে চাইবো যে দর্শক যারা আছেন তাদের সুবিধার্থে যদি একটু বলে দেন যে আমাদের লাইফস্টাইল বা আমাদের খাদ্যাভ্যাস কি ধরনের থাকলে আমাদের লিভার এবং পুরো খাদ্যনালী এটি ভালো থাকবে। আচ্ছা, যেটা হলো প্রথমে বলবো, যেটা হেপাটাইটিস বি ভাইরাস আমাদের দেশে এবং এশিয়া, ইউরোপ, আমেরিকা, সারা পৃথিবীতে একটা বড় প্রবলেম একটা সময় ছিল। ধীরে ধীরে হেপাটাইটিস বির সংখ্যা কমে আসতেছে ভ্যাকসিনেশনের কারণে। কিন্তু এখন যেটা মহামারী রূপে দেখা গেছে হলো ফ্যাটি লিভার। একেবারে ফ্যাটি লিভারটা কিন্তু বেসিক্যালি আমরা বলি ফ্যাটি লিভার লিভারের রোগ না, এটা ডিজিজ অফ আওয়ার লাইফস্টাইল অ্যান্ড ডায়েট। আমরা যদি আমাদের জীবনযাপনের পদ্ধতিটাকে পরিবর্তন করি, হ্যাঁ, যেটা আমরা বলি যে লম্বা সময় বসে না থাকা, একটা অ্যাক্টিভিটির মধ্যে সবসময় থাকা, রেগুলার হাঁটা, যার কোনো রোগ নাই তারও প্রতিদিন হাঁটা হাঁটতে উচিত, হবে। এবং খাবারের মধ্যে কার্বোহাইড্রেটের অ্যামাউন্টটা কমিয়ে রাখা। এটি অনেকেই হ্যাঁ, হয়তো সেটাই বুঝবেন আর কি। না যে কার্বোহাইড্রেট, হ্যাঁ, হ্যাঁ, ভাত, ভাত, আমরা বলি যে, চিনি, হ্যাঁ, এগুলো আমরা বলে সব থাকি। খাবারের মধ্যে অ্যাডেড সুগার আছে, আপনি সুগারটাকে বাদ দিতে দেন, হবে। হ্যাঁ। আর যখন আমরা কার্বোহাইড্রেট বা ভাত খাওয়ার কথা বলি, আমরা বলি ভাত খেতে কোনো অসুবিধা নেই, পরিমাণটা ইম্পর্টেন্ট। অল্প করে। আপনাকে তরকারির পোরশনটা বাড়াতে হবে, মাছ বা মাংসের পোরশনটা সবজি, বাড়াতে মাছ, হবে, মাংস। এবং ভাতটাকে অল্প পরিমাণে নিতে হবে। সেটা যদি আপনি 3 বেলাও খান তাতে কোনো ক্ষতি হবে না। ক্ষতি নেই। তো অনেকে ভাতের অল্টারনেটিভ হিসেবে কিন্তু রুটি খেয়ে থাকেন, তো একই হয়ে গেল। আচ্ছা, তো এই খাদ্যাভ্যাস ছিল, তো এক্সারসাইজের ব্যাপারটিও থাকে অনেক সময়, যে এটি কতটা গুরুত্বপূর্ণ আমাদের সুস্থ থাকবার জন্য। আচ্ছা, লিভারের রোগীরা অনেক সময় আমাকে প্রশ্ন করে, আমার তো লিভারের রোগ, আমি কি এক্সারসাইজ করতে পারবো? আমি বলবো উল্টা, আপনার আরো বেশি এক্সারসাইজ করতে একদম। হবে।
এখন আমাদের বয়স যাদের 40+ তাদেরকে আমি জিমে গিয়ে খুব হেভি এক্সারসাইজ করতে বলবো না, ওটার রাদার ক্ষতি হবে। তা ইয়াংদের জন্য আমরা বলবো হ্যাঁ আপনি জিম জিমে যান। করেন, রেগুলার এক্সারসাইজ করেন, তবে সবচেয়ে ভালো এক্সারসাইজ হলো ওয়াকিং। Walking or swimming? হ্যাঁ সুইমিং ইজ হ্যাঁ, দ্য বেস্ট, best. কারণ আপনার হাঁটলে হাঁটুতে ব্যথা পেতে পারেন, কোমরে ব্যথা পেতে But সুইমিং এ সাঁতার- তো সব একদম কুশন থাকবে, আপনি ইজিলি করে, এবং আধা ঘন্টা সুইমিং এ অনেক বেশি ক্যালোরি বার্ন হবে। আপনার শরীরে যদি ফ্যাট জমা হয়, এই ফ্যাট বার্ন করার একটা উপায় কিন্তু এক্সারসাইজ, এবং একদম। বেস্ট এক্সারসাইজ হলো সুইমিং এবং ওয়াকিং। এগুলো করলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আসলে এভাবেই আমরা এটাই সুস্থ আর কি। থাকতে পারবো। স্যার, অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আছি, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আজগর আলী হাসপাতাল সুস্থতার ব্যবস্থাপত্র এই অনুষ্ঠানটি দেখতে পাবেন সপ্তাহের প্রতি শুক্রবার একই সময়ে এনটিভির পর্দায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।